এগস বার করার যে প্রসিডিউরটা, এটা কি কোনো মেজর সার্জারি? মেলসের ক্ষেত্রে ওরা হচ্ছে স্পার্ম দিতে পারছে না, খুব ইয়াং, পিউবার্টি হয়নি, পিউবার্টির আগে ক্যান্সার হয়েছে। ক্যান্সার ট্রিটমেন্টের পরে তো আমাকে কিছু একটা নিয়ে পজিটিভলি জীবনে এগিয়ে যেতে হবে। হোয়াট ইজ দ্যাট কিছু একটা? দিস ইজ দ্যাট কিছু একটা। মেইনলি ওদের কনসার্নটা থাকে যে আমি কত তাড়াতাড়ি ক্যান্সার ট্রিটমেন্টটা শুরু করতে পারবো। আমি এই প্রসেসটার মধ্যে দিয়ে গেলাম। হোয়াট ইজ মাই রিটার্ন গিফট? মাই রিটার্ন গিফট ইজ আ বেবি। পিঙ্ক অক্টোবর বা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আমরা শেষ করতে চাই একটা পজিটিভ নোটে, উইথ দ্য মেসেজ যে আপনারা একবারের জন্যও ভাববেন না যে ব্রেস্ট ক্যান্সার মানেই এন্ড অফ দ্য রোড। আমাদের এই ফার্টিলিটি পডকাস্ট আমরা নিয়ে এসেছি এই মূল উদ্দেশ্যের সাথে যে আপনাদের আশ্বাস দেওয়া, সাহস জাগানো এবং ফার্টিলিটারেট করে তোলা, যাতে সঠিক সময় আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন। এপিসোডে যাওয়ার আগে আমরা নোটিস করেছি যে অনেকেই আপনারা আমাদের চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমার অনুরোধ থাকবে যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও মেডিকেল এক্সপার্টস আনতে পারি আর আপনাদের আরও ফার্টিলিটারেট করে তুলতে পারি। আজকের এপিসোডে আমরা এক্সপ্লোর করছি লাইফ বিয়ন্ড ক্যান্সার উইথ ফার্টিলিটি প্রিজার্ভেশন, আর আমাদের সাথে আছে এক্সপার্ট ডক্টর জয়দীপ ঘোষ। আমরা তো অনেক ব্রেস্ট ক্যান্সার নিয়ে ডিসকাস করছিলাম, তার মানে আমি একটা পেশেন্টের বিষয়ে ডিসকাস করতে চাই। মানে শি ইজ আ ভেরি ইয়াং পেশেন্ট, আর ওর একটা ওভারি রিমুভ হয়ে গেছে, ডিম্বাশয় রিমুভ হয়ে গেছে বিকজ দেয়ার ওয়াজ আ ক্যান্সার দেয়ার। And then when she was in follow up, the other ovary, যে আরেকটা ওভারি যেটা আছে সেটাতেও একটা ছোট টিউমারের মতন দেখা যাচ্ছে। তো her doctor advised her to go for fertility preservation. আচ্ছা। So patient যখন আমার কাছে এসছে, what I liked was what you said, that family members এর decision খুব important. Because patient তো নিজে ready আছে, but what I saw was each and every of our family member were aware কি fertility preservation কি, কেন ওর জন্য দরকার, কেন ইম্পর্টেন্ট। আর ওর ফ্যামিলি মেম্বার হি বেশি enthusiastic ছিল যে হ্যাঁ এটা করতে হবে। সো অবভিয়াসলি যেহেতু একটাই ওভারি ছিল, I had counseled that maybe আমাদের 2-3 সেটআপে করতে হবে to get an adequate number of eggs. So they were ready for that. They just said that আমার একটু সময় নিয়ে করবো, আমার ফলো আপে আমি ওরকম করে ডিভাইড করে করবো। সো আই ফিল দ্যাট এটা খুবই ইম্পর্টেন্ট যে হ্যাঁ, যে ফ্যামিলি মেম্বার্সরা বুঝুক যে হ্যাঁ একটা ছোট ইয়াং মেয়ে বা ছেলের যদি ক্যান্সার হচ্ছে, তাহলে সেই হিসেবে মানে আমরা যদি ফার্টিলিটি প্রিজার্ভেশন ডিসিশনটা নিই, দেন ইট উইল বি হেল্পফুল ফর দেম ইন ফিউচার। অ্যাবসলিউটলি। আমার যেটা একটা প্রশ্ন, যেটা আমার নয়, যেটা আমার পেশেন্টদের আমি দেখেছি যে খুব কমনলি তারা জিজ্ঞেস করে যে ডাক্তার আমরা করতে রাজি আছি কিন্তু এটা কি করতে কি হবে। তো এইটা নিয়ে আমার মনে হয় আপনি একটু ইনপুট দিতে পারেন যে এই জিনিসটা হয় কি করে, মানে এটা আমার কাছে অজানা। সো আই থিঙ্ক আমরা অনেকবার কথা বলছি ফার্টিলিটি প্রিজার্ভেশন নিয়ে, কিন্তু ফার্টিলিটি প্রিজার্ভেশনটা কি সেটা বলা হয়নি। সো যেরকম নামটা বলছে ফার্টিলিটি প্রিজার্ভেশন, মানে আমরা প্রিজার্ভ করছি বা ফার্টিলিটিকে রক্ষা করে রাখছি ফিউচারের জন্য। পুরুষের জন্য তো এটা খুবই সিম্পল, আমরা জেনারেলি বীর্য ফ্রিজ করে রাখছি। তো কতবার দিতে হয়, জেনারেলি আমরা 1-2 অথবা 3 বার আমরা স্যাম্পলস ফ্রিজ করি। আমার এমব্রায়োলজিস্ট বলে যে মিনিমাম 10 স্ট্রস থাকতে হবে। ওকে, তো সেটা 2 বা 3 বার স্যাম্পল দিলে আমরা সিমেন্টটা ফ্রিজ করে রাখতে পারি। তো মানে আমার কাছে এরকমও কেস আছে যে বাচ্চা বয়সে 18 ইয়ার্স ওল্ডে হয়তো রেকটাল ক্যান্সার মানে কোলনিক মানে আঁতের ক্যান্সার হয়েছে, ট্রিটমেন্ট হয়েছে, তারপরে ওর বিয়ে হয়েছে, ফিরে এসছে, তখন ওর স্পার্ম কাউন্ট নীল আছে, বিকজ দ্যাট টাইম নো ওয়ান কাউন্সেল যে আপনি সিমেন্ট ফ্রিজিং করতে পারেন, উইচ ইজ ভেরি সিম্পল, কিছু দরকার নেই সেটাতে। এটা তো একটা হলো। সেকেন্ড হচ্ছে মহিলাদের মধ্যে আমাদের অপশন আছে এগ ফ্রিজিং। তো সেটা হচ্ছে ডিমটাকে আমরা ফ্রিজ করে রাখছি। এখন এগ ফ্রিজিং ইজ লাইক অ্যান IVF প্রসিজার বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি যেটা বলছি, কেন স্টেপস গুলো নিয়ারলি সেম। তো আমরা জেনারেলি একাধিক ইনজেকশনস দিচ্ছি, ইনজেকশনস 10-12 দিন চলে, আর ইউজুয়ালি 10-12 দিন চললে আপনার অনেক ডিম তৈরি করে সেই ডিমগুলোকে আমরা বের করে ফ্রিজ করে রাখছি। তো যেটা বের করা হয় সেটা একটা ওটি প্রসিজারে বের করা হয়, আমরা একটা আল্ট্রাসাউন্ডে আন্ডার নিডল গাইডেন্স এগস গুলোকে বের করে নিয়ে সেটা এমব্রায়োলজিস্ট ল্যাবে। এইখানে একটা জিনিস জিজ্ঞেস করা, যে অনেক সময় পেশেন্টরা জিজ্ঞেস করে যে এই যে এগস বার করার যে প্রসিডিউরটা, এটা কি কোনো মেজর সার্জারি? এগ রিট্রিভালটা মেজর সার্জারি না, ইট ইজ আল্ট্রাসাউন্ড বেস, মিনিমালি ইনভেসিভ, মানে খুবই কম। কিন্তু হ্যাঁ, আপনাদের ক্যান্সার পেশেন্টে
কিছু পেশেন্টসে আমাদের খুব কেয়ারফুল থাকতে হয়, বেসিক্যালি যাদের ব্লাড রিপোর্টসে প্রবলেম আছে বা যাদের ব্লাড রিলেটেড ক্যান্সার আছে, সেখানে কিন্তু এগ পিকআপটা একটু রিস্কি হতে পারে, ব্লিডিং এর চান্স বেশি থাকতে পারে। But otherwise it is a very simple procedure, daycare procedure থাকে, ভর্তি হওয়ার 20 to 30 minutes এর মধ্যে প্রসিজারটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর within 2 hours আমরা ইউজুয়ালি up to 4 hours ও রাখা হয় অনেক সময় অবজারভেশনের জন্য, বাট within 2 to 4 hours আমরা পেশেন্টকে ডিসচার্জও করে দিচ্ছি। আচ্ছা, এই এগ রিট্রিভাল প্রসেসটার সাকসেস রেট কিরকম? Egg retrieval, if you see the process itself, egg retrieval is a very successful মানে procedure। আমরা জাস্ট যতটা এগস দেখি মোটামুটি আপনি বলতে পারেন around 90% এগস রিট্রিভ হয়ে যায় যতটা আমরা এগস দেখছি, আর এইগুলোই আমরা ফ্রিজিং এর জন্য দিচ্ছি। এখন পেশেন্টের যেটা মেইন কনসার্ন হয় যে আমি তো এগ ফ্রিজ করে রাখলাম, তাহলে আমি যখন পরে আসছি তখন এটা হচ্ছে কতটা মানে সাকসেসফুলি আমি রিট্রিভ করতে পারি। রাইট। তো সেইটা দেখুন, আগে এগ ফ্রিজিং এর খুব রিসেন্ট ডেটা, মানে obviously we don't have data in 20 or 30,000 এরকম করে, but yes there is worldwide data যেখানে retrieval এর success rates is above 80%, initially 70% বলতো, এখন above 80%। আমাদের এখানে PHS এ আমরা যত egg freezing করেছি আমাদের egg retrieval rates up till now is above 90%, so we are very confident about the egg freezing procedure. Okay. অ্যাকচুয়ালি এটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথেও কিন্তু এটা অনেকটা সাকসেসফুল হয়ে উঠেছে, কেননা আগে যে প্রসেস অফ ফ্রিজিং ছিল আর এখন যে প্রসেস অফ ফ্রিজিং আছে, যে মিডিয়া ইউজ হচ্ছে, যে পদ্ধতি ইউজ হচ্ছে, অনেক বেশি অ্যাডভান্স আর অনেক বেশি সাকসেস রেটস দিচ্ছে। তো এগ রিট্রিভাল আমি বলবো যে হ্যাজ আ ভেরি গুড সাকসেস রেটস, আর এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে হ্যাঁ আমি এগ ফ্রিজ করে রাখলাম 5 বছর পরে আমি ফিরে পাবো নাকি, এই জিনিসটা আমার মনে হয় না এখন একটা পয়েন্ট অফ কনসার্ন হওয়া উচিত। সেম ফর স্পার্ম ফ্রিজিং অলসো, যে হ্যাঁ আমি এখন স্পার্ম ফ্রিজিং করে রাখছি 5 বছর পরে পাবো নাকি, সেটা এরকম না। স্পার্ম ফ্রিজিং এরও ইউজুয়ালি রিট্রিভাল রেটস খুব ভালো থাকে। আচ্ছা, যারা ম্যারিড কাপল তাদের তো অ্যাপার্ট ফ্রম স্পার্ম ফ্রিজিং বা ওসাইট ফ্রিজিং, এমব্রায়ো ফ্রিজিং এরও একটা অপশন সেটা থাকে। দ্যাট ওয়াজ আই ওয়াজ কামিং টু নেক্সট, এই দুটো তো বেসিক হয়। তারপরে যদি কোনো ম্যারিড কাপল থাকে আমরা কিন্তু অপশন অফ এমব্রায়ো ফ্রিজিং দিই। কেন? অবভিয়াসলি এমব্রায়ো ফ্রিজিং এ যেটা হচ্ছে ডিমটা যেটা বের করা হলো ল্যাবে দিয়ে, আমরা স্পার্মের সাথে মিলিয়ে, যেটা IVF অথবা এক্সি পদ্ধতিতে এমব্রায়ো তৈরি করে এমব্রায়ো ফ্রিজ করে রাখছি, তাহলে আমরা একটা স্টেপ এগিয়ে যাচ্ছি। আর এমব্রায়ো ফ্রিজিং এখনো এই সময় দাঁড়িয়েও এমব্রায়ো ফ্রিজিং এ আমরা ইউ ক্যান সে উই আর মোর কনফিডেন্ট অ্যাবাউট এমব্রায়ো ফ্রিজিং। রিট্রিভাল রেটস আর মোর ফর এমব্রায়ো ফ্রিজিং। সো ম্যারিড কাপল হলে এমব্রায়ো ফ্রিজিং, আনম্যারিড ইয়াং কাপল হলে আইদার স্পার্ম ফ্রিজিং বা এগ ফ্রিজিং। আর আরেকটাও যেটা হয় সেটা হচ্ছে খুব কম সময় আছে, আচ্ছা, বা ইয়াং কাপল বা অত সময় নেই যে আমরা হচ্ছে ওই 15 days আমাদের হাতে নেই যে আমরা স্টিমুলেশন করে এগ বের করব, তাহলে একটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি ওভেরিয়ান টিস্যু ক্রায়োপ্রিজারভেশন। মানে আমরা ওভারিটাকে টিস্যু বাদ দিয়ে সেই টিস্যুটাকে আমরা রাখছি ক্রায়োপ্রিজার্ভ করে। সেটাও কি কোনো অপারেশনের ব্যাপার আছে? হ্যাঁ, এটাতে কিন্তু একটা অপারেশনের ব্যাপার আছে। জেনারেলি যেখানে অলরেডি অপারেশন হতে চলছে পেশেন্টের, সেখানে আমরা অ্যাডিশনাল সার্ভিসের হিসেবে দিতে পারি। আচ্ছা, বাট अगेन ওভারিয়ান টিস্যু ক্রায়োপ্রিজারভেশন ইজ, আই উইল স্টিল সে, এক্সপেরিমেন্টাল থেকে তো মেইন স্ট্রিমে চলে এসছে, কিন্তু এখনো অত বেশি আমরা করছি না যতটা এগ ফ্রিজিং আর স্পার্ম ফ্রিজিং করছি। সো উই স্টিল হ্যাভ, অ্যাট লিস্ট আমাদের দেশে উই স্টিল হ্যাভ আ লং ওয়ে টু গো regarding ovarian tissue cryopreservation বা testicular tissue cryopreservation, but these are the two methods আমরা যেখানে দিতে পারি, যেখানে হয়তো মেলস এর ক্ষেত্রে ওরা হচ্ছে স্পার্ম দিতে পারছে না, খুব ইয়াং, পিউবার্টি হয়নি, পিউবার্টির আগে ক্যান্সার হয়েছে 12-13 বছরের, সেখানে টেস্টিকুলার টিস্যু ক্রায়োপ্রিজারভেশন করা যাচ্ছে। অথবা যেখানে মহিলাদের কম সময় আছে বা अगेन প্রি পিউবার্টি, সেখানে আমরা এটা করতে পারছি। তো আই হোপ সো নেক্সট ফিউ ইয়ার্স আরো বেশি আমরা এগুলো করতে করতে উইল গেইন মোর এক্সপেরিয়েন্স, আর এটা আমরা মেইন স্ট্রিমে আরো অফার করতে পারবো। ফার্টিলিটি, এই যে ধরুন এগ প্রিজারভেশন, এটার সঙ্গে এটার সাকসেস রেটটা কি মানে পেশেন্টের বয়সের সঙ্গে লিঙ্কড? লাইক ইয়াঙ্গার পেশেন্ট হলে তার চান্সেস বেশি, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, মানে বয়সের সাথে আপনার অবভিয়াসলি লিঙ্ক আছে এগ প্রিজারভেশন। তো যখনই মানে আমরা দেখি, আমরা অনেক কিছু দেখছি, যেরকম ব্লাড টেস্ট দেখছি, আল্ট্রাসাউন্ড দেখছি,
কিন্তু এইগুলোতে আমরা ডিমের সংখ্যা দেখছি, মানে আমি আপনাকে পেশেন্টকে বলতে পারবো যে আমি ওষুধ দিলে আমি এত ডিম রিট্রিভ করতে পারবো। তো এরকম ফিগার্স আছে যে 30 years if you can freeze 30 eggs then you have a 90% chance of a successful pregnancy, মানে এরকম ফিগার্স আছে, the more eggs you preserve the more chances of pregnancy. So এই টেস্ট গুলো কিন্তু এগ কোয়ালিটি কেমন we don't know. So usually এখনো হচ্ছে বয়স is the only marker of egg quality. তো দেখা গেছে যত ইয়াং এজ, মানে একটা যদি ইয়াং এজে আমি যদি 10টাও ডিম আমি যদি প্রিজার্ভ করতে পারি, it will be more useful than preserving 10 eggs at 40 years of age. Right. So obviously এজের উপরে তো egg একটা কোয়ালিটি ম্যাটার করে. So it will the success rate of not egg retrieval কিন্তু success rate of pregnancy will depend upon. একটা যেটা আমি দেখেছি, অনেক পেশেন্ট এসে আমাদের বলেন যে ডাক্তার আমরা এই দিকে যাচ্ছি না ওসাইট প্রিজার্ভেশন বা এগ প্রিজার্ভেশনে, কিন্তু আপনি এমন একটা কিছু ওষুধ দিন যাতে আমার ওভারিটা বেঁচে যায়। কিন্তু এই ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে এটা সব যারা লিসনার্স তাদের সবারই জানা উচিত যে সেই প্রসেসটা আমাদের কাছে ওষুধ আছে, যে এনআরএইচ অ্যান্টাগনিস্ট আছে ইনজেকশন, যেটা কেমোথেরাপি যতদিন চলছে ততদিন হরমোন লেভেলটাকে সাপ্রেস করে রাখে, ডিমটাকে শান্ত করে রাখে, কিন্তু তার সাকসেস রেটটা হচ্ছে সবচেয়ে কম। এই জিএনআরএইচ ইনজেকশনটা cannot be a replacement of egg preservation. মানে এটা আমারও কোশ্চেন ছিল, মানে কেন এটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টস মানে রাইট, এটা হচ্ছে তখনই অ্যাপ্লিকেবল যখন আমরা কোনো কিছুতেই কোনো কারণে যেতে পারছি না, ওসাইট প্রিজার্ভেশনে যেতে পারছি না, এমব্রায়ো প্রিজার্ভেশনে যেতে পারছি না, অনেকটা নেই মামার চেয়ে কানা মামা ভালো, সো সামথিং ইজ বেটার দ্যান নাথিং, সেই ক্ষেত্রে আমরা জিএনআরএইচ ইনজেকশন দিই, কিন্তু লার্জলি এইটা শুড নট রিপ্লেস দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউরস ফর এগ প্রিজার্ভেশন। অনেক ক্যান্সার পেশেন্টসেরই আমার মনে হয়, যেটা আমি আগেও বলেছি, যে ভয় থাকে যে আমার ট্রিটমেন্টটা ক্যান্সারে ইফেক্ট করবে নাকি, যেটা আমাদেরও কোয়েশ্চেন থাকে যে আমরা যে এত মেডিকেশনস ইউজ করছি ইনজেকশনস, সেটা ক্যান্সারে ইফেক্ট করবে নাকি। মানে আমার তো জানা নেই। আরেকটা হচ্ছে যেরকম আপনাদের যে ব্রেস্ট ক্যান্সার, যেটা আমরা বলি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন ডিপেন্ডেন্ট টিউমার্স, what we do as IVF specialists is আমরা মেডিসিনস ইউজ করি যেটা হচ্ছে ইস্ট্রোজেনটাকে সাপ্রেস করে রাখে। লেট্রোজোল জাতীয় ট্যাবলেটস আমরা দিই, যেটা স্টিমুলেশনের সাথে যে হরমোন রাইজটা করতে দেয় না, বা হরমোন রাইজের জন্য যে ক্যান্সারে ইফেক্ট হয় সেটা করতে দেয় না। তাছাড়া মিনস আমার জানা কিরকম নেই যে ক্যান্সার মানে ফার্টিলিটি ট্রিটমেন্ট ক্যান্সার ডায়াগনোসিস বা ক্যান্সারকে এফেক্ট করতে পারে। তো এরকম কিছু আছে কি? বা না, দেখুন অনেক জায়গাতেই অনেক রকম স্টাডি করা হয়েছে। স্টাডিতে কি করা হয়েছে যে দুটো গ্রুপকে কম্পেয়ার করা হয়েছে। একটা গ্রুপ যাদের কোনো রকম ফার্টিলিটি প্রিজার্ভেশন ট্রিটমেন্ট না করেই ক্যান্সার ট্রিটমেন্টে গেছেন, আরেকটা গ্রুপ যাদের ফার্টিলিটি প্রিজার্ভেশন আপনি যে বলছেন হরমোনাল মেডিসিনস দেওয়া হয় সেগুলো দিয়ে তারপরে ক্যান্সার ট্রিটমেন্টে দেখা গেছে যে এই দুটো গ্রুপের লং টার্ম কিওর রেট ইজ এক্স্যাক্টলি দ্য সেম। দের ইজ নো ডিফারেন্স যে আমি 15 দিন বা মানে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যে ফার্টিলিটি প্রিজার্ভেশন বাবদ কিছু ওষুধ খেলাম বা আপনারা যে ইনজেকশন দিলেন সেগুলো নিলাম, তার সঙ্গে কিন্তু আমার ক্যান্সার বাড়ার বা ক্যান্সারের ট্রিটমেন্টের রেজাল্ট খারাপ হওয়ার কোনো সম্পর্ক। এই জিনিসটা লোকের মাথায় ঢোকানো খুব জরুরি। এটা খুবই ইম্পর্টেন্ট। আই থিঙ্ক ইটস আ গুড নিউজ এন্ড আ গুড পয়েন্ট যে আমরা যে ওয়েটিং পিরিয়ডটা আছে ক্যান্সার ট্রিটমেন্ট স্টার্ট হওয়াতে, সেটা যদি ইউটিলাইজ করা হয় একটা ফার্টিলিটি প্রিজার্ভেশন মেথডে, আপনার ক্যান্সার এফেক্ট হচ্ছে সেটা। রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমার মনে হয়, দেখুন একটা মেন্টাল ব্যাপারও আছে, নট নেসেসারি যে সবসময় নিয়ম রক্ষা যে বাচ্চা হতেই হবে পরবর্তীকালে। দেখুন আমি একটা পেশেন্টের পার্সপেক্টিভ থেকে বলছি যে আমি সাপোজ একটা পেশেন্ট, আমার ক্যান্সার ডায়াগনোসিস হলো, আমি একটা ডিফিকাল্ট প্রসেস দিয়ে গেলাম, আমার চুল উড়ে গেল, আমার নানা রকম সিমটমস হলো, তারপর আমার একটা সার্জারি হলো, আলটিমেটলি আমি কিওর হয়ে উঠলাম। এবার যেই মুহূর্তে আমি কিওর হয়ে গেছি তখন তো আমার কাছে সেই দুশ্চিন্তাগুলো নেই, সেই খারাপ দিনগুলো আমার নেই, সেগুলোকে আমি যুদ্ধ করে এগিয়ে গেছি। সেই সিচুয়েশনে যদি একটা বাচ্চা আসে, অবভিয়াসলি যার রিকোয়ারমেন্ট আছে সেক্ষেত্রে সেটা কিন্তু একটা বিশাল পজিটিভ বুস্ট। মানে আপনি একটা নতুন জীবন শুরু করছেন ইন দ্য ফর্ম অফ দ্য কিড। আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য বিগেস্ট মোটিভেশন ফর পেশেন্টস যাদের বাচ্চা নেই, যে কেন মানে আমার ক্যান্সার ট্রিটমেন্টের পরে তো আমাকে কিছু একটা নিয়ে
পজিটিভলি জীবনে এগিয়ে যেতে হবে। হোয়াট ইজ দ্যাট কিছু একটা, দিস ইজ দ্যাট কিছু একটা। দ্যাট ইজ ভেরি গুড, দ্যাট ওয়াজ আ ভেরি গুড পয়েন্ট। কারণ আমরা দেখি যে যখন পেশেন্টস আমাদের কাছে আসছে মানে দে আর বগড ডাউন বাই মেনি থিংস, লাইক অনেক জিনিস নিয়ে ওরা ভাবছে। আর আরেকটা জিনিসও যেটা হয় যে ওরা ভাবছে যে আমার কেমন করে মানে শেষ হবে না কিছু। রাইট রাইট। এটাও আমি বলতে চাই যে এখন যে আমরা ট্রিটমেন্ট উই ক্যান স্টার্ট এনি টাইম, মানে যখনই ক্যান্সার পেশেন্ট পাঠানো হচ্ছে একটা এগ ফ্রিজিং সাইকেলের জন্য, আমরা ইরেসপেক্টিভ অফ দ্য সাইকেল ডেট আমরা এটাকে র্যান্ডম স্টার্ট সাইকেল বলছি, স্টিমুলেশন বলছি, আমরা কিন্তু স্টার্ট করে দিই তাকে অ্যাটলিস্ট যতটা এগস আমরা রিট্রিভ করতে পারি সেটা পারি। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট জানা সেটা হচ্ছে যে এই যে ফার্টিলিটির যে প্রসেসটা, এটা কিন্তু ফার্স্ট ডোজ অফ কেমো বা রেডিওথেরাপির আগে করা জরুরি। অনেকের মনে একটা ধারণা থাকে কি কেমোটা শুরু হয়ে যাক, ও সেকেন্ড বা থার্ড সাইকেলের আগে আমি প্রসেসটা করে নেবো। এটা কিন্তু ভুল, কারণ কেমোর যে ড্যামেজটা হওয়ার সেটা প্রথম সাইকেলেই হয়ে যেতে পারে। কাজেই যাই ট্রিটমেন্ট হোক, কেমোথেরাপি হোক, রেডিওথেরাপি হোক, আমার মতে সেটা কিন্তু ফার্টিলিটি প্রিজার্ভেশনের এই প্রসেসটা করার পরেই করা উচিত। কারণ যে কোনো কেমোথেরাপি যত মানে সেফ কেমোই হোক না কেন, সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। So this is also important, I think. কেন হ্যাঁ এরকম থাকে যে পেশেন্টসরা ভাবছে যে আমি একটু পরে আসবো, হ্যাঁ মানে আমি তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করে নিই, পরে এটা দেখা যাবে, পরে কিন্তু নয়, ওটা এখনই করতে হবে। সো তাহলে আমরা যদি এটা একটু মানে আমাদের যারা শুনছে তাদের জন্য আমরা একটু কনসাইজ করে বলতে চাই যে একটা যখন ক্যান্সার ডায়াগনোসিস নিয়ে বা দেওয়া হচ্ছে পেশেন্টকে, তাহলে ওনারা কি কি জিনিস জানা উচিত, মানে কি কি কোয়েশ্চেন্স ওরা আস্ক করছে আপনাদের, আর কি কি জানা উচিত ওদের? সাধারণত দেখা যায় যে প্রথমেই যেটা পেশেন্টরা জিজ্ঞেস করে হচ্ছে, ডাক্তারবাবু এতে আমার সেরে যাওয়ার সম্ভাবনা কতটা? কারণ ফার্টিলিটি প্রিজার্ভেশনের ব্যাপারটা তখনই আসবে যখন আমি সেরে যাব। হ্যাঁ, তো সেরে যাওয়ার পার্সেন্টেজটার উপর অবভিয়াসলি সেই কাউন্সেলিংটা ডিপেন্ড করে। সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনাকে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটার খরচা কিরকম। সো দ্য কস্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কেন এইটাও আমি দেখেছি যে যখন ট্রিটমেন্টের জন্য আসছে, মানে যে পেশেন্টস আমরা তো অবজার্ভ করি যে হ্যাঁ কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, কি কি জিনিস ওদের মনে হচ্ছে প্লাস পজিটিভ করাচ্ছে, বা কি কি জিনিস হচ্ছে ভাবছে যে না করবো না, সেইটা তো কস্ট খুব ইম্পর্টেন্ট। মানে অবভিয়াসলি একটা তো ফ্যামিলি মেম্বার্স এর ডিসিশন তো একটা আছে, তার সাথে কস্ট, কেন ক্যান্সার ট্রিটমেন্ট ইজ অলসো ভেরি কস্টলি। ইয়েস এক্স্যাক্টলি। সো কস্ট ডিপেন্ডস আপন কি পদ্ধতি আমরা করছি। তো সিমেন ফ্রিজিং ইজ নট ভেরি কস্টলি। যেরকম আমাদের এখানে যেটা আছে, আমরা ইউজুয়ালি 10,000 ইয়ারলি চার্জেস নিচ্ছি যতটা আমরা ফ্রিজ করি, রেসপেক্টিভ অফ কতটাই আছে। এখন সেন্টার ভেরিয়েশন থাকে। উই ক্যান হ্যাভ অলসো কম্পোজিট প্যাকেজ ফর পেশেন্টস, যদি ওরা 3 years 5 years এরকম করানো। এগ ফ্রিজিং বা এমব্রায়ো ফ্রিজিংটা একটু কস্টলিয়ার প্রসিজার, কেন ওইটা অবভিয়াসলি একটা IVF প্রসিজার আছে। তো যদি আমাকে খুব গ্রসলি কেউ জিজ্ঞেস করো, আমি বলি যে উইদিন 1 to 1.5 লাখ আমরা কিন্তু একটা এগ ফ্রিজিং সাইকেল কমপ্লিট করে দিচ্ছি। তার মধ্যে ক্রায়ো প্রিজার্ভেশন চার্জেস এগুলো থাকছে। তো অবভিয়াসলি এটা পেশেন্টের জন্য হয়তো ক্যান্সার ট্রিটমেন্টের সঙ্গে এত কস্টলি, মানে এটা তো একটু কস্টলি লাগবে। অবভিয়াসলি ইট ইজ অ্যাবাভ 1 লাখ। কিন্তু there are methods, there are options যেখানে ইনস্টলমেন্টস এ পেমেন্টস হচ্ছে, বা যেখানে বিকজ ইট ইজ আ লং প্রসিজার, সো উই ডু হ্যাভ পেমেন্টস ইন ইনস্টলমেন্টস, উই ডু হ্যাভ EMI অপশনস। তবে এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, এখানে আমার মনে হয় যেটা ইমপ্রেস করা দরকার সেটা হচ্ছে যে দেখুন, ক্যান্সার চিকিৎসা যথেষ্ট পরিমাণ খরচা সাপেক্ষ, সবাই জানে, কিন্তু সেইটার রেসপেক্টে এই খরচাটা কিন্তু অনেকটাই কম, অনেকটাই কম, কিন্তু এটার পজিটিভ ইফেক্টটা অনেক বেশি। Yes, it is a long term. Yes, I think it is like it's like a small investment যেটা আপনি একটা সময় করছেন, which is paying you off in a much better way. Right. এই জিনিসটা তো আছে হ্যাপি, but still for the patient at that point of time it is a huge amount. Right. So because we also suggest, I don't know মানে এখানে আছে কি না, কেন অনেক পেশেন্টসরা তো নন প্রফিট অর্গানাইজেশনস থেকেও নেয়, উই ডোন্ট নো ওয়েদার দ্যাট ফার্টিলিটি প্রিজার্ভেশন কভার হচ্ছে, বাট আই থিঙ্ক এমন টাইম আসছে যে পেশেন্টেরও সজাগতা বাড়বে, ওদেরও মানে রিকোয়ারমেন্টটা যখন ডিমান্ডটা বাড়বে, আই থিঙ্ক দিজ অলসো উইল কাম আন্ডার ইন্স্যুরেন্স অ্যান্ড দ্য নন প্রফিট যে মোডস গুলো হয় সেটা। যাদের ইন্স্যুরেন্স আছে বা যাদের ধরুন গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিমস আছে, স্বাস্থ্য সাথী বলুন বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বলুন, তাদের একটা সুবিধা হচ্ছে যে এখানে তো দুটো খরচা, যেটা আপনার উসাইড প্রিজার্ভেশন এবং ক্যান্সার। ফরচুনেটলি ক্যান্সার ট্রিটমেন্টটা সব রকম স্কিমে কভার থাকে। সো
আমার মনে হয় যদি খরচা করতেও হয় এই উসাইড প্রিজার্ভেশনে, সেক্ষেত্রে পেশেন্টের প্রবলেম হওয়ার কথা না, কারণ রেস্ট অফ দ্য ট্রিটমেন্ট ইজ ওয়েল টেকেন কেয়ার বাই দ্য ইন্স্যুরেন্স। So I think then where there's a will, there's a way. I think Definitely, that is the definitely. point. If you have a will, there is a way, and you can go ahead. Absolutely, So absolutely. besides মানে cost আর survival, মানে এই দুটো জিনিস তো ইম্পর্টেন্ট। এছাড়া আর কি পেশেন্টসের জিজ্ঞেস করা? এছাড়া মেইনলি যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম যে কতটা টাইম লাগে পুরো জিনিসটা করতে, যে মেইনলি ওদের কনসার্নটা থাকে যে আমি কত তাড়াতাড়ি ক্যান্সার ট্রিটমেন্টটা শুরু করতে পারবো, কারণ ওই সময় তো একটাই কনসার্ন থাকে যে ক্যান্সার ট্রিটমেন্টটা শুরু করতে পারবো কিনা। প্রাইমারিলি এই তিনটে, এছাড়া কিন্তু আমি দেখেছি খুব একটা বেশি প্রশ্ন থাকে না, at least But couple I still they should add the fourth question, যে হ্যাঁ যদি ডক্টর ইজ সেইং দ্যাট হ্যাঁ এটা ট্রিটমেন্টে ভালো সাকসেস রেট আছে, আপনার সার্ভাইভাল রেটস ভালো আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন আপনার হওয়া উচিত তাহলে আমার ফিউচার ফার্টিলিটি এফেক্ট হবে নাকি, আমি কেমন করে সেটাকে সেভ করে রাখতে পারবো। আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য ফোর্থ কোয়েশ্চেন দ্যাট দ্য পেশেন্ট শুড আস্ক। অ্যাবসলিউটলি। একটা জিনিস এখানে বলি, যদি সেটা পেশেন্টদের ডিসিশন নিতে কিছুটা হেল্প হয়, যেটা আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে বলি, যে ধরুন আজকে আপনার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, আপনার চোখের সামনে কেমোথেরাপির বোতল, রেডিওথেরাপির মেশিন, বড় বড় সার্জারি, আপনি একটা কাজ করুন, আপনি এই জিনিসগুলো মাথার একদিকে রাখুন, আরেকদিকে একটা ফুটফুটে বাচ্চার মুখটা রাখুন, আপনি দেখুন কোনটা আপনার ভালো লাগছে। যদি মনে হয় যে বাঁদিকটা ভালো লাগছে, তাহলে সেই বাঁদিকটার বন্দোবস্ত কিন্তু প্রথমেই করতে হবে, কারণ ডান দিকটা কিছুদিন পর আপনার চলে যাবে, বাঁদিকটা কিন্তু ফিউচারে থাকবে। So that is a very good point. I think পজিটিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড যতই সমস্যা থাকুক লাইফে, ক্যান্সার ইজ অলসো a sort of a hurdle. Absolutely. In face of hurdles, we should not lose hope and we should not lose the vision for future. Right. যে ফিউচারে কি ইম্পর্টেন্ট সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আমি একটা অ্যাড অন করতে চাই যে এগ ফ্রিজিং এ, যেহেতু আমরা এগ ফ্রিজিং নিয়ে বেশি কথা বলছি, তো এগ ফ্রিজিং এ অনেকদেরই একটা ভুল ধারণা থাকে যে এগ ফ্রিজিং হচ্ছে আমার গ্যারান্টি, যেটা আপনি বললেন যে আমরা বলছিলাম স্মল ইনভেস্টমেন্ট বিগ রিটার্ন, বাট ইটস সর্ট অফ ইন্স্যুরেন্স। কিন্তু অ্যাকচুয়ালি এগ ফ্রিজিং ইজ নট এক্স্যাক্টলি ইন্স্যুরেন্স হুইচ ইজ গোয়িং টু গিভ ইউ পেড ইন ফুল, হ্যাঁ না? সেটা কেন আমি বলছি, কেননা এগ ফ্রিজিং আমি জাস্ট এগটা ফ্রিজ করছি, কিন্তু এটা কিন্তু প্রেগনেন্সি দিচ্ছে। এটার পরেও কিন্তু আমাকে নেক্সট স্টেপে এমব্রায়ো দিতে হবে, এমব্রায়ো ট্রান্সফার হবে, প্রতিস্থাপনা হবে, তারপরে প্রেগনেন্সি আসবে। সো দ্যাট ইজ স্টিল আ লং ওয়ে। তো জেনারেলি অনেকদের ধারণা থাকে যে আমি অল্প এগ ফ্রিজ করে রাখবো, আমার হয়ে যাবে, এরকম না। যাই হ্যাভ অলরেডি সেড যে অ্যাটলিস্ট একটা দেখা গেছে, একটা রিসেন্ট স্টাডি আছে যেখানে দেখা গেছে দ্যাট অ্যাটলিস্ট 20 eggs যদি ফ্রিজ করা হচ্ছে, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারছি যে মোর দেন 50 to 60% চান্স যে হ্যাঁ আমার একটা হাতে বাচ্চা আসবে। আর এটাও ইম্পর্টেন্ট যে আমাদের যখন এগ ফ্রিজিং করছি, আমরা কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে এগ ফ্রিজিং করছি। খুব লেস এগ ফ্রিজ করে একটা ধারণা যে হ্যাঁ এটা আমাকে প্রেগনেন্সি দেবেই, এরকম এটার পরেও আপনার কিন্তু একটা অপশনস, চান্সেস আছে যে প্রেগনেন্সি নাও আসতে পারে। So that means even after preserving 20 eggs, there is around 40% chance that we are not getting a pregnancy out of the embryo. Right. So this is one thing. এটা যদিও একটু মনে হচ্ছে নেগেটিভ আফটার সো মাচ অফ পজিটিভ টক, কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা পেশেন্টের বোঝার জন্য, ডিসিশন নেওয়ার জন্য যে হ্যাঁ আমি কতটা, যেরকম আমি বললাম সিমেন ফ্রিজিং এর জন্য যে একবারই আমরা পেশেন্টকে বলছি 2-3 বার দিতে, কেননা বিকজ উই নো, বিকজ অ্যাগেন প্রেগনেন্সি ইজ এ চান্স ট্রিটমেন্ট, এরকম না যে আমি করলাম প্রেগনেন্সি চলেই আসলো, 100% গ্যারান্টি তো নেই। তার জন্য ইম্পর্টেন্ট আছে যে আমরা অ্যাডিকুয়েট নাম্বার অফ গ্যামেটস, স্পার্ম হোক, এগ হোক, এমব্রায়োস হোক, এইগুলো আমরা ক্রায়োপ্রিজার্ভ। তো এই জিনিসটাও ইম্পর্টেন্ট একটা, মানে যখন আমরা এগ ফ্রিজিং বা ফার্টিলিটি প্রিজার্ভেশন নিয়ে কথা বলছি। আমার মনে হয় এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, এই আপনি বললেন যে এটা একটা ডেফিনেটলি একটা নট, মানে ভ্যালুস গুলো মাঝে মাঝে কারোর কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং হতে পারে, কিন্তু স্টিল আমি বলবো যে দেখুন, যদি আজকে কেমোথেরাপি নেওয়ার পর আমার ওভারি ফাংশনটা একদমই চলে যায়, যেটা অ্যারাউন্ড 15 to 20% ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম সম্ভাবনাই থাকছে না মা হওয়ার। হ্যাঁ, কিন্তু এটাতে কিছুটা হলেও আমার সম্ভাবনা থাকছে। This is the thing, we are telling that we are giving you a hope when there will be zero hope. Right, absolutely. That is what fertility preservation. কিন্তু about যেহেতু this is a educative video, আমার মনে হয় পেশেন্ট একটা রিয়ালিস্টিক এক্সপেকটেশনস রাখাটাও ভালো। Absolutely.
আর আরেকটা জিনিসও আমরা দেখেছি যে সবাই যারা ফ্রিজ করছে তারা কিন্তু সবাই ফিরে আসছে না, আমাদের কাছে অনেক সারপ্লাস এগস বা সারপ্লাস স্পার্মসও পড়ে থাকে। তো আপনার কি মনে হয় এই ফিরে না আসার মেইন রিজনটা কি হতে পারে? হ্যাঁ, তো সেইটা আমি ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করব যে পোস্ট ক্যান্সার যে ফলো আপ যে জিনিসটা, মানে বিকজ পোস্ট ক্যান্সার পেশেন্ট ইজ নট ফলোইং আপ উইথ আস, রাইট, দে আর ফলোইং আপ উইথ দ্য ট্রিটিং ডক্টর। সো পোস্ট ক্যান্সারে কি জিনিস ইম্পর্টেন্ট হয়, like if we can understand that, then maybe we can have an answer that why all patients are not returning for their মানে এমব্রায়োস বা এগস। ক্যান্সার, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার নিয়ে যদি কথা বলি, ব্রেস্ট ক্যান্সার সেরে যাওয়ার পরে আমরা সাধারণত পেশেন্টকে 3 থেকে 6 মাস অন্তর অন্তর ফলো আপে রাখি ফর দ্য নেক্সট 5 years, কারণ অনকোলজিক্যালি যদি 5 বছরে ক্যান্সারটা না ফিরে থাকে তাহলে ফেরার সম্ভাবনা খুব কম। কিন্তু আমার যেটা মনে হয় যে যেটা কারণ হতে পারে যে কেন তারা আপনার কাছে ফিরে যাচ্ছে না ফর দ্য ফার্দার প্রসেস, একটা হতে পারে হয়তো তাদের কোনো কারণে সেই মোটিভেশনটা থাকছে না টু গো অ্যাহেড উইথ দ্য কিড। আরেকটা হতে পারে তারা শারীরিক বা মানসিক দিক দিয়ে অনেকটাই টায়ার্ড হয়ে যান, কারণ ক্যান্সার ট্রিটমেন্টও তো একটা লম্বা প্রসেস। তো সেটার পরে হয়তো অনেকেই আর ফার্দার প্রেগন্যান্সি চাইছেন না, বা তাদের হয়তো একটা বাচ্চা আছে তাতেই তারা সন্তুষ্ট থাকছেন, এই কারণগুলো হতে পারে। তো বাট আমার মনে হয় যদি আমরা একটা মানে পজিটিভ যে জিনিসটা আমরা শুরুতে মানে প্রি ক্যান্সার যে পজিটিভিটির সঙ্গে আমরা পেশেন্টকে এক্সপ্লেন করছি বলি, পোস্ট ক্যান্সার ফলো আপটাও যেহেতু এটা অনেকদিন হয়ে যাচ্ছে, পেশেন্টরা লস টু ফলো আপ হয়ে যাচ্ছে। আরেকটা রিজন কি হয় যে ধরুন খুব ইয়াং যদি কাপল থাকে, তাদের ওভারিয়ান ফাংশন নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে একটু, সেই ক্ষেত্রে কি হয় হয়তো তারা ন্যাচারালি কনসিভ করে যায়, তো তাদের আর ফেরার দরকার পড়ে না। কিন্তু একটু এল্ডারলি কাপল যারা ধরুন অ্যারাউন্ড 35-40, তাদের ক্ষেত্রে আমি দেখেছি তারা সাধারণত ফিরে আর কি ফার্দার প্রসেসটা এগিয়ে যায়। তাহলে আমার মনে হয় এটাও বোঝা ইম্পর্টেন্ট যে সব ক্যান্সার ট্রিটমেন্টে আপনাদের এগস বা স্পার্মস নষ্ট হচ্ছে না, সেটা আপনার ডক্টর ভালো করে বলতে পারবে কোন ট্রিটমেন্টে হচ্ছে। আর এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইয়াঙ্গার পেশেন্টসদের বেটার প্রগনোসিস থাকছে। তাও বলবো যেটা ডক্টর জয়দীপও বললেন যে হ্যাঁ, আপনার যদি চান্স থাকে যে 0% চান্স হয়ে উঠবে এরকম একটা যদি রিস্ক থাকে, তাহলে ইট ইজ বেটার টু মেক প্রভিশনস, মানে আমরা অ্যারেঞ্জ করলাম যে অ্যাটলিস্ট ফিউচারে গিয়ে যেন কোনো অসুবিধা না হয়। 0% এইভাবে বলছি যে যদি যেহেতু 100 জন পেশেন্টের মধ্যে 15 বা 20 জনের পার্মানেন্ট ফেলিয়ার হতে পারে। এবার আমি তো আগে থেকে প্রেডিক্ট করতে পারছি না কোন 15 জন বা আমার পার্টিকুলার সামনে যে পেশেন্টটা আছে সে এইদিকে পড়বে না এইদিকে পড়বে। কাজেই ইটস অল অ্যাবাউট টেকিং আ চান্স যে মানে আজকে once the damage happens, I cannot go back in time and then go for fertility preservation. So that way আমার মনে হয় ডিসিশনটা প্রথমে নেওয়াটা বেটার। আমরা তো অনেকেই ফার্টিলিটি প্রিজার্ভেশন ক্যান্সার পেশেন্টস এর জন্য কথা বললাম, তো আপনার এক্সপিরিয়েন্স, আপনি তো অনেক পেশেন্টসদেরই কাউন্সেল করেছেন এই ফার্টিলিটি প্রিজার্ভেশন যে দরকার আছে এই মেথডস নিয়ে। তো আপনার কি মনে হয় কোন পেশেন্টসটা বেশি রিসেপটিভ হয়, মানে আপনি যখন এইটা বলছেন, আর কোন পেশেন্টসরা আপনাকে একদম এটা শুনে বলে দেয় না না করবো না, মানে এরকম কি কিছু আছে? হ্যাঁ, এই পেশেন্টসরা বেশি রিসেপটিভ হবে আর কিছু পেশেন্টস আছে যে একদম আমরা করবো না, এরকম থাকে। ব্রেস্ট ক্যান্সার মান্থ বলে বলছি না, বাট প্র্যাকটিক্যালিও ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের জন্য এটা খুব বেশিভাবে প্রযোজ্য। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার প্রাইমারিলি মহিলাদেরই হয়। হ্যাঁ, খুব রেয়ারলি মেল ব্রেস্ট ক্যান্সার দেখি, বাট দ্যাট ইজ নট রেলেভেন্ট এখানে অ্যাজ ফার অ্যাজ আমাদের আজকের টপিক কনসার্ন। সেকেন্ডলি, ব্রেস্ট ক্যান্সারের কিওর রেটটা খুব হাই, এবং সেটা ম্যাক্সিমাম পেশেন্টরাও জানেন যে আজকে তার প্যানক্রিয়াটিক ক্যান্সার হলো বা ব্রেন ক্যান্সার হলো বা লাং ক্যান্সার হলো, তাতে তার লাইফ এক্সপেক্টেন্সি ইজ মাচ লোয়ার কম্পেয়ার টু ব্রেস্ট ক্যান্সার। কাজেই এবং ব্রেস্ট ক্যান্সার হয়ও অনেক ক্ষেত্রেই খুব ইয়াং মহিলাদের হয়, বাকি অন্যান্য ক্যান্সার অনেক বয়স্ক মানুষদের হয়। সেই জন্য আমার মনে হয় ব্রেস্ট ক্যান্সারের জন্য এই জিনিসটা আরো বেশিভাবে প্রযোজ্য। আর আরেকটা জিনিস যেটা আমি মেইনলি বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, আমরা যখন একটা ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে এক্সপ্লেন করছি পেশেন্টকে, স্বভাবতই তারা নানা জায়গা থেকে শুনে এসছেন এবং হয়তো পরিবারে কাউকে দেখেওছেন যে ক্যান্সারের জার্নিটা কিরকম। অনেক ক্ষেত্রেই সেটা সুমধুর নয়, রাদার কোনো ক্ষেত্রেই সুমধুর নয়। তাতে কেমোথেরাপি থাকে, সার্জারি থাকে, রেডিওথেরাপি থাকে। আমার মনে হয় যেই সব ক্যান্সারের কিওর রেটটা হাই, লাইক ব্রেস্ট ক্যান্সার, এই পদ্ধতিগুলো তো থাকবেই, আছেই,
কিন্তু এই পদ্ধতিগুলোর পরে একটা সিলভার লাইনিং থাকা উচিত। নাও হোয়াট ইজ দ্য সিলভার লাইনিং? আজকে প্রফেশনালি সিলভার লাইনিং হতে পারে, পার্সোনালি সিলভার লাইনিং হতে পারে, ইমোশনাল সিলভার লাইনিং হতে পারে। সেই দিক দিয়ে আমার মনে হয় একটা ফ্যামিলিয়াল সিলভার লাইনিংও দরকার, এবং আমাদের সবারই মানে একটা বেঁচে থাকার একটা বড় মোটিভেশন হচ্ছে আমাদের সন্তান, প্রজেনি। সো আমার মনে হয় এই পুরো ভিগোরাস জার্নিটায় যাওয়ার একটা বড় মোটিভেশন হতে পারে যে আমি এই জার্নিটাকে ক্রস করে গেলে আমার ওই দিকে দাঁড়িয়ে আছে একটা প্রচন্ড পজিটিভ লাইফ comprising of the kid. That means if the patient is more positive, regarding the prognosis, এই ক্যান্সারটা কিউরেবল আছে, ফ্যামিলি মেম্বারসরা মোর পজিটিভ, তাহলে তারা হচ্ছে এই ফার্টিলিটি প্রিজার্ভেশনের দিকে ঝুঁকিটা বেশি থাকবে। রাইট, মানে আমি বলবো যে এটাকে নিয়ম রক্ষা হিসেবে না দেখে আপনি এটাকে আপনার পুরো ক্যান্সার জার্নির সাকসেস গিফট হিসেবে দেখুন, যে আমি এই প্রসেসটার মধ্যে দিয়ে গেলাম, হোয়াট ইজ মাই রিটার্ন গিফট? মাই রিটার্ন গিফট ইজ আ বেবি। সো আই থিঙ্ক দ্যাট ইফ পিপল স্টার্ট টেকিং থিংস ইন দ্যাট ওয়ে, ইট উইল বি ভেরি মোটিভেটিং। তাহলে আমরা এই ডিসকাশনে অনেক জিনিস, অনেক ভুল ধারণাও আমি মনে হচ্ছে আমরা মেটাতে পেরেছি। ফার্স্ট হচ্ছে যে ক্যান্সার ট্রিটমেন্ট মানেই যে এন্ড অফ লাইফ, এটা না, তার বিয়ন্ডও একটা হোপ আছে। আর আমরা যখন ফার্টিলিটি বলছি, তাহলে ফার্টিলিটি ট্রিটমেন্টটা করা যায়, ফার্টিলিটি প্রিজার্ভেশন করা যায়, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর ফার্টিলিটি প্রিজার্ভেশনটা টাইমে করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা ডিসকাস করেছি যে যে মেথডসগুলো আছে এটা খুবই সেফ, কোনো রিস্ক সেরকম কিছু নেই, আর অ্যাফোর্ডেবলও আছে ফর ম্যাক্সিমাম পেশেন্টস। যেরকম ডক্টর জয়দীপও বললেন যে ক্যান্সার ট্রিটমেন্টের যদি কম্পেয়ার করি আমরা, সেই হিসেবে কিন্তু ফার্টিলিটি প্রিজার্ভেশন ট্রিটমেন্টস অনেকই কম কস্ট আছে, তো সেটা অ্যাফোর্ডেবল আছে। আর আপনাদের একটা সিলভার লাইনিং এর মতো, রাইট। তো আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে অ্যাজ আ ডক্টরস আমাদেরও খুব ইম্পর্টেন্ট যে পেশেন্টসের একটা পজিটিভ পিকচার দেওয়া, বিকজ পজিটিভ হোপ দিলে ওরা কিন্তু এই জিনিসটাকে বেশি আপনি নিতে পারছে। এবং আমার মনে হয় কোলে একটি বাচ্চা এলে সে কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার পেইনফুল ক্যান্সার মেমোরিগুলোকে সরাতে হেল্প করবে। So I think that is perfectly very rightly put. আর আমরা আজকে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম একটা খুবই আনকমন টপিক নিয়ে, যেটা আমার মনে হয় যে সবারই জানা উচিত। কেন ক্যান্সার এখন ইনসিডেন্স অনেক ইনক্রিজ হচ্ছে, মানে আমি যেটা নোট করেছি যে নিয়ারলি এভরি ইয়ার আমি কারো না কারো শুনছি নিজেদের সার্কেলের মধ্যে ক্যান্সার হচ্ছে। তো সেটা মানে খুব এত কমন হয়ে গেছে না, কেউ না কেউ কারো না কারোর ফ্যামিলি মেম্বার বা বন্ধুর মধ্যে ক্যান্সার ডায়াগনোসিস একটা আসছে। আপনি যদি এই বিষয়টার নিয়ে অ্যাওয়্যার থাকেন তাহলে আপনিও হেল্প করতে পারেন। যেরকম আপনারা বলেন যে ফ্রেন্ডস ডিসিশন, ফ্যামিলি মেম্বার্স, এদের ডিসিশনও কিন্তু ইম্পর্টেন্ট। এই ফার্টিলিটি প্রিজার্ভেশন কতটা জানছে বা কত পেশেন্টস আসছে আমাদের কাছে। আপনার যদি এন্ডে মানে নাটশেলে কিছু যদি বলতে চান আমাদের পেশেন্টসের জন্য, আমি শুধু এটাই বলতে চাই যে দয়া করে এরকম মনে করবেন না যে ক্যান্সার ইজ দ্য এন্ড অফ লাইফ। এখন ক্যান্সারের যথেষ্ট ভালো ভালো চিকিৎসা হয়ে গেছে, বিশেষ করে যদি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তো বলি, আমি তো বলবো এখন কিওর রেট হ্যাজ ক্রসড 85 to 90%। শুধু সামনের কয়েকটা দিনের কথা ভাববেন না, আপনার সারা জীবনটা কিন্তু পড়ে আছে। সো ইট শুড নট বি যে আজকে আমি কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি এই সব নিয়ে ভেবে আমি আমার 6 মাস পরের জীবনটা, যেটা আরো 50-60 বছর হতে পারে, সেইটা নিয়ে ভাবলাম না। এই জিনিসটা যেন না হয়। ফার্টিলিটি প্রিজার্ভেশন নিয়ে ভাবুন, এটা নিয়ে দরকার পড়লে সঠিক জায়গা থেকে পড়াশোনা করুন, ডাক্তারদের পরামর্শ নিন, এবং ফিউচারের এই পজিটিভ সাইডটা ভেবে ডিসিশন নেবেন। ট্রিটমেন্টে তখনই যাবেন নাকি ফার্টিলিটি প্রিজার্ভেশন করে যাবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ট্রিটমেন্টের একটা সাইড এফেক্ট থাকে, সেটা ওভারিকেও আপনার এফেক্ট করতে পারে। যদি সেটা করে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আমাদের কোনো উপায় থাকবে না আপনাকে ন্যাচারাল প্রসেসে বাচ্চা গিফট করার। কাজেই এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। এটাই বারবার বলবো, আগেও আমরা ডিসকাশনে বলেছি যে ফার্টিলিটি প্রিজার্ভেশনের যেই প্রসেসটা, যেই পদ্ধতিটা, সেই পদ্ধতিতে এমন কিছু বেশি টাইম লাগে না, এবং যেটুকুনি বা টাইম লাগে তাতে কিন্তু ক্যান্সার চিকিৎসার উপর এর কোনো আউটকামের ওপর কোনো রকম এফেক্ট কিছু পড়ে না। ইনফ্যাক্ট যে ওষুধগুলো ডাক্তাররা ইউজ করেন সেগুলো কিন্তু কোনোভাবে ক্যান্সারটাকে বাড়িয়ে দেওয়া বা সে ধরনের কিছু
কোনো রকম কোনো প্রবণতা কিছু হয় না। কাজেই এটা যথেষ্ট সেফ, এবং ডাক্তার এটাও বলেছেন যে এটা যথেষ্ট মানে অ্যাফোর্ডেবল অনেক পেশেন্টের কাছে। কাজেই এটা নিয়ে ডেফিনেটলি ভাবুন, এটাকে একেবারে পেছনে ঠেলে দেবেন না, কারণ আপনার ক্যান্সার একদিন সেরে যাবে, কিন্তু তারপরে আপনার জীবনটা কিন্তু ভীষণভাবেই মানে এনজয়েবল হয়ে উঠবে আমার মনে হয়, যদি কোলে একটি বাচ্চা থাকে। সো থ্যাংক ইউ ডক্টর জয়দীপ। আই থিঙ্ক এই এপিসোডটা খুবই ইনফরমেটিভ হয়েছে আমাদের পেশেন্টসের জন্য, যাদের দরকার তাদের জন্য খুবই হেল্পফুল হবে। শুধু একটা জিনিস আমি অ্যাড অন করতে চাইবো, যেটা আমরা তো ডিসকাশনসে একটু মানে আমিও মিস করে গেছিলাম, সেটা হচ্ছে যে অনেক সময় পেশেন্টটা কার কাছে যাব সেটা বুঝে ওঠে না। আমাদের যেখানে আইভিএফ সেন্টার আছে প্রায় সব জায়গায় আমাদের একটা পেশেন্ট কোঅর্ডিনেটর থাকে, যারা হচ্ছে কন্ট্যাক্ট করে, আপনার যদি ক্যান্সার থাকে আপনি হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে জেনে নিতে পারবেন পদ্ধতির বিষয় এবং ট্রিটমেন্ট কস্ট এগুলোর বিষয়। তো এটাও খুব ইম্পর্টেন্ট যে একটা মিডল পার্সন থাকা উচিত, যে অঙ্কোলজি এবং ফার্টিলিটি এই দুটোর মাঝখানে একটা ব্রিজ যেটা সেটা দরকার। তো সেটা আমরা আপনাদের সাথে আমাদের শেয়ার করা আছে আমাদের ভিডিওতে, নাম্বার এবং মেল, যেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের ফার্টিলিটি প্রিজার্ভেশনের দরকার হয়। সো আজকে আমরা এই সেশনের এন্ডে চলে এসেছি, আর আমি ডক্টর জয়দীপ ঘোষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের দ্য ফার্টিলিটি পডকাস্টে এসে আপনাদের ফার্টিলিটারেট করে তোলার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। থ্যাংক ইউ ডক্টর জয়দীপ। থ্যাংক ইউ, ভীষণ এনজয় করলাম।